টু স্টাডি আইকিউ। আই এম পূজা। তোমাদের সকলকে জানাই সাদর অভিনন্দন স্টাডি আইকিউ এই স্পেশাল ক্লাসটাতে, যেখানে আমরা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্স ফর দ্য 2020, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স অফ 2020, রাইট? অ্যান্ড 2020 আমরা কোন মাস করব? আমরা আজকে নভেম্বর মাসকে ক্লিয়ার করব। যেগুলো নভেম্বর মাসে যেগুলো ইম্পর্টেন্ট বিভিন্ন রকম ঘটনাগুলো যেগুলো তোমাদের এক্সাম পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট, সেগুলো আজকে আমরা কভার করব। So if you want to follow us on Facebook, then you can search on Study IQ. Otherwise, you can follow us on Instagram on this name, like studyiq.education. Otherwise, you can follow us on Telegram channel, that is Study IQ Education. Otherwise, you can follow us on Twitter, which is @Study IQ. Otherwise, you are seeing and watching this video on Study IQ on the YouTube platform, right? So let's start the important current affairs of November 2020. বেসিক্যালি কেন আমরা এটা করব? প্রচণ্ড ইম্পর্টেন্ট হতে চলেছে আগাম WBCS এক্সামিনেশনের জন্য। প্রত্যেকে জেনেই গেছো যে WBCS এক্সামিনেশন 30শে মে কন্ডাক্ট হতে চলেছে। তার নতুন নোটিফিকেশন, রিভাইজ নোটিফিকেশনও বেরিয়ে গেছে। এছাড়াও WBPSC যে কোনো এক্সামিনেশন অথবা SSC বা কোনো রকমের স্টেট লেভেল এক্সামিনেশনের জন্য এই তথ্যগুলো তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে বলে আশা রাখি। তো লেটস স্টার্ট আওয়ার ক্লাসেস অ্যান্ড প্রথম প্রশ্নটাই দেখে নিই কী আছে। তো আমরা বেসিক্যালি এটাকে MCQ এর মতো করে করব, যেখানে MCQ এর দ্বারা আমরা বিভিন্ন রকম টপিকগুলোকে আলোচনা করব। অপশানের মাধ্যমে আমরা এটার ক্ল্যারিটি রাখবো যে কীভাবে প্রশ্ন বা টপিকগুলোকে আমরা অল ওভার স্টাডি করতে পারি, রাইট? তো দ্য ফার্স্ট স্টেটমেন্ট ইজ, হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট কাটাক বেঞ্চ অফ ইনকাম ট্যাক্স অ্যাপেলাইট ট্রাইব্যুনাল? সো বেসিক্যালি কে অ্যাপেলাইট ট্রাইব্যুনাল মাত্র বলতেই বোঝানো হয় যেখানটায় জুডিশিয়ালি সমস্ত রকম দেখভাল করা হয়। সো ট্যাক্স রিলেটেড অ্যাপেলাইট ট্রাইব্যুনাল, এটা আইট্যাট অর ITAT। তো এটা যে কটক বেঞ্চ, সেই সম্পর্কে এখানে নিচের কোনটা সঠিক স্টেটমেন্ট, রাইট? প্রথমে বলা হয়েছে দিস বেঞ্চ উইল ওয়ার্ক ফর ওড়িশা অনলি, রাইট? যেরকম দেখা রয়েছে কটক, তো এটা কি শুধুমাত্র ওড়িশার জন্যই কাজ করবে এই বেঞ্চটি? লেট আস সি বাকি কি অপশনালগুলো হবে। নো, দ্য অ্যাকচুয়াল রেজাল্ট ইজ, যদি আমরা বলি যে এইটা ওড়িশার জন্য কাজ করবে কি না, নট অনলি ফর ওড়িশা। বেসিক্যালি এর যদি আমরা কি পয়েন্টগুলো দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে এই যে আইট্যাট, সেটা বিভিন্ন নর্থ ইন্ডিজ কান্ট্রিজ এবং নর্থ ইস্ট কান্ট্রিজ এবং ইস্ট কান্ট্রিজ, যেখানটায় কলকাতা বেঞ্চও আছে ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে, সেইগুলো একসাথে অ্যাড অন করে আইট্যাট কিন্তু কাজ করবে। সো ওয়্যার ইট ইজ বিন রিটেন কি ওড়িশা অনলি, তার মানে এটা কিন্তু সঠিক তথ্য নয়, ঠিক আছে? তো আমরা এইভাবে দেখতেই পাচ্ছি যে অল অফ দ্য অ্যাবাভ তো তাহলে হতেই পারে না, কারণ একটা তো ভুল বেরিয়েই গেল। সো দুটো আরেকটা দেখে নিই। প্রথমে তো বলেছে ডিউরিং দ্য COVID-19 প্যান্ডেমিক আইট্যাট হ্যাজ সেট আপ ভার্চুয়াল কোর্ট অ্যাট অল দ্য বেঞ্চেস অ্যাক্রস ইন্ডিয়া। COVID-19 সময় যে আইট্যাট, সে পুরো ভারতবর্ষব্যাপী তার বিভিন্ন রকম ভার্চুয়াল কোর্ট, তার বেঞ্চেসগুলো ভার্চুয়াল কোর্ট দ্বারা এই বেঞ্চগুলো পুরো ভারতব্যাপী এটা চালিয়েছিল। ইয়েস, দিস ইজ রাইট। অ্যাট দ্য টাইম অফ দ্য COVID-19 ইট অ্যাকচুয়ালি ওয়ার্কড ইন এ ভেরি ভিগোরাস ওয়ে, লেকিন কি না, তো এটা ভার্চুয়াল কোর্ট হিসাবেই কাজ করতো, রাইট? Now, number C, this appellate inaugurated by Ravi Shankar Prasad, Union Minister for Law and Justice and Communication and Electronics and Information Technology. So, এখানে একটা কথা বলার যে এখানে appellate inauguration যেটা হয়েছে, that has been inaugurated virtually by the Prime Minister of India. The Prime Minister of India, Narendra Modi ji, নভেম্বর মাসের 11 তারিখে 2020, 11th November 2020-তে তিনি এটা ইনোগ্রেট করেন। সো দিস ইজ অ্যাকচুয়ালি আ রং স্টেটমেন্ট, কি যে রবিশঙ্কর প্রসাদ, ইউনিয়ন মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস, কমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইনফরমেশন টেকনোলজি, এটা ইনোগ্রেশন করেছেন। সো দিস ইজ গোয়িং টু বি এ রং অপশন। সো রাইট অপশন ইজ বি, যেটা কোভিডের সময় দিস আইট্যাট ওয়াজ ওয়ার্কিং ওভারঅল ইন্ডিয়া অন এ ভার্চুয়াল বেসিস, ঠিক আছে? তো এখানে আরেকটা জিনিস জানার, যে এই সময় যদিও এটা ইনোগ্রেট হয়েছিল আমাদের প্রধানমন্ত্রীর দ্বারা, কিন্তু এই ইনোগ্রেশনে উপস্থিত ছিলেন রবিশঙ্কর প্রসাদ, বাট ইট ওয়াজ নট ইনোগ্রেটেড বাই হিম, ঠিক আছে? এবং ছোটো ছোটো ফ্র্যাকশন থাকবে। এছাড়াও আরও কে উপস্থিত ছিলেন, ধর্মেন্দ্র প্রধান, যিনি ইউনিয়ন মিনিস্টার অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস অ্যান্ড স্টিল। এছাড়াও নবীন পট্টনায়ক, যিনি হচ্ছে সিএম অফ ওড়িশা, তোমরা নিশ্চয়ই জানবে। এবং শ্রী অনুপ কুমার
মেহেন্দি দত্তা, হু ইজ দ্য সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ লিগাল অ্যাফেয়ার্স, এবং জাস্টিস পিপি ভাট, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট অফ আইট্যাট। ওকে, আইট্যাটের প্রেসিডেন্ট হচ্ছে জাস্টিস পিপি ভাট, রাইট? সো দিস ওয়াজ দ্য ইম্পর্টেন্ট টপিক্স অ্যাবাউট দ্য আইট্যাট। কেন ইম্পর্টেন্ট, কোথায় ইম্পর্টেন্ট সেটা জানা গেল। যেরকম আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে নভেম্বরে 11 তারিখে ইনোগ্রেশন হয়েছে নরেন্দ্র মোদী দ্বারা, এবং অফিস কাম রেসিডেন্সিয়াল কমপ্লেক্স অফ কটক বেঞ্চ অফ ইনকাম ট্যাক্স অ্যাপেলাইট ট্রাইব্যুনালের ওড়িশাতে। তা কেন এই অ্যাকচুয়াল এই পুরো আইট্যাটকে আনার কারণ কি না, তো মডার্ন ট্যাক্স সার্ভিস কোথায় কোথায় নর্থ ইস্ট এবং ইস্ট ইন্ডিয়া এবং কলকাতা বেঞ্চে মানে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত পেন্ডিং মিটিং আছে, পেন্ডিং অ্যাপিলস আছে, সেইগুলোকেও যাতে মডার্ন ট্যাক্স সার্ভিসের মাধ্যমে আওতাভুক্ত করা যায়, সেই জন্য এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে, রাইট? সো ইট ওয়াজ দ্য ডিটেলস অ্যাবাউট দ্য আইট্যাট, রাইট? তো এবার দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেনটা কি আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য অকেশন অফ ওয়ার্ল্ড টয়লেট ডে সেলিব্রেটেড অন। ভেরি মাচ ডেটা সেন্ট্রিক। এই ধরনের প্রশ্নগুলো খুবই মুশকিল ফেলে দেয় পরীক্ষার সময়, কারণ যদি তুমি এক্স্যাক্ট ডেটা না জেনে থাকো তাহলে কিন্তু উত্তর দেওয়া একদমই মুশকিল। তো ওয়ার্ল্ড টয়লেট ডে কবে, 21শে নভেম্বর নাকি 22শে নভেম্বর নাকি 19শে নভেম্বর নাকি 18ই নভেম্বর? অ্যান্ড দ্য রাইট আনসার ইজ ডি, 18th November. Basically, sorry, the right answer is not D, it is C, 19th November. Why so? কারণ 19th নভেম্বর হচ্ছে ওয়ার্ল্ড টয়লেট ডে অনুষ্ঠিত হয়, এবং এটা অবজার্ভ হয় বাই দ্য মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এবং মিনিস্ট্রি অফ জলশক্তি, যেখানটা বলেই দিয়েছে যে ওয়ার্ল্ড টয়লেট ডে দ্যাট ইজ অন 19th November, দ্যাট ইজ অবজার্ভ বাই দ্য মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ জলশক্তি with বাংলায় বলে জল শক্তি, with the launch of সাফাই মিত্র সুরক্ষা চ্যালেঞ্জ। সো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট হিয়ার, সাফাই মিত্র সুরক্ষা চ্যালেঞ্জ, এবং কি স্বচ্ছতা অ্যাওয়ার্ড, যে 2020 যে স্বচ্ছতা অ্যাওয়ার্ড কনফার্ম করা হয়েছে, কাদেরকে? 20টি বেস্ট পারফর্মিং ডিস্ট্রিক্টকে এই অ্যাওয়ার্ড কনফার্ম করা হয়েছে। সেই ডিস্ট্রিক্টের মধ্যে কারা আসছে? এক সিয়াং, যেটা অরুণাচল প্রদেশে, তারপরে কুচবিহার ওয়েস্ট বেঙ্গলের, ওয়েস্ট গোদাবরী ইস্ট গোদাবরী অন্ধ্রপ্রদেশের, কাঙ্কের বেমিদারা যেটা হচ্ছে ছত্তিশগড়ে, এবং এছাড়াও বদোদরা, রাজকোট গুজরাটের, হরিয়ানার ভিওয়ানা, রেওয়ারি, তাছাড়াও কেরালার এর্নাকুলাম, ওয়েনাদ, দেন মহারাষ্ট্রের কোলাপুর, নাসিক, এরকম করে 20টা ডিস্ট্রিক্ট, 20 ডিস্ট্রিক্ট ওয়াজ দেয়ার, যাদেরকে এই সাফাই মিত্র সুরক্ষা চ্যালেঞ্জের মাধ্যমে এই অ্যাওয়ার্ড কনফারেন্স করা হয়েছে। তো এই অ্যাওয়ার্ডের পিছনের কি, এইখানে যে ইভেন্টটা ছিল এটা অ্যাকচুয়ালি কি, এটা একটা ওপেন ফোরাম ইভেন্ট ছিল, যের মাধ্যমে একটি প্যানেল ডিসকাশনের মাধ্যমে ম্যানহোল টু মেশিন হোল ট্রান্সফরমেশন, হোয়াট দ্য ম্যানহোল টু মেশিন হোল, ওয়ার্ল্ড টয়লেট ডের এটা একটা মেশিন হোল ট্রান্সফরমেশন ওয়াজ দেয়ার, ঠিক আছে? এবং এখানটায় বিভিন্ন স্টেটরা এখানে তারা পার্টিসিপেট করেছিল, এবং বিভিন্ন স্টেট সিটিজ যেমন উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, সুরাট, হায়দ্রাবাদ, লুধিয়ানা, তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে এবং তাদের বেস্ট প্র্যাকটিস জানায় থ্রু দ্য কন্ট্রিবিউশন অন ম্যান হোল টু মেশিন হোল, ঠিক আছে? এবং আরেকটা জিনিস কি, এখানে গজেন্দ্র সিং শেখাওয়াত, তিনি এই স্বচ্ছতা অ্যাওয়ার্ড দেন। অ্যান্ড হু ইজ গজেন্দ্র সিং শেখাওয়াত? হি ইজ নান আদার দেন আওয়ার ministry with the he's the union minister of mission জল শক্তি or জল শক্তি, ঠিক আছে? জল শক্তি মিশনের যিনি হচ্ছেন the minister, the consecutive minister is the গজেন্দ্র সিং শেখাওয়াত, রাইট? সো এটা বাদ দিয়েও আরও অনেক কিছু অনুষ্ঠান হয় এই যে ওয়ার্ল্ড টয়লেট ডেতে স্পেশালি। বেসিক্যালি তোমরা প্রত্যেকে এই খবরটা নিশ্চয়ই জানো, এবং অবশ্য করে তোমরা এর আগেও জানো যে এই স্বচ্ছতা মিশন আমাদের ভারতবর্ষে শুরু হয় 2015 সাল থেকে, রাইট? তো বেসিক্যালি 2015 সালের অক্টোবর 2nd 2014 সাল। সো দ্য অ্যাকচুয়ালি 2014 2nd অক্টোবর অন দ্য বার্থডে অফ গান্ধীজি, এই দিনে স্বচ্ছতা মিশন শুরু হয়, এবং যেটা প্রেজেন্ট আমাদের গভর্নমেন্ট তার দ্বারা, গভর্নমেন্ট যে প্রাইম মিনিস্টার দ্বারা এটি উল্লেখিত হয়, এবং এর মাধ্যমে বলা হয় যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলের সঙ্গে সঙ্গে আগামী সময়ের মধ্যে 2020 অবধি স্বচ্ছতা গ্রামীণ মিশন, যেখানে ফেজ 2 অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, এবং 2024-25 মধ্যে
টোটাল একটি আউটলেট দেখানো হবে যেখান থেকে সব থেকে বেশি পরিমাণ স্বচ্ছতা ভারতবর্ষকে দেওয়া যেতে পারে, ঠিক আছে। সো ওয়ার্ল্ড টয়লেট ডে ইজ কানেক্টেড টু দিস টপিক, তাই জন্য এটা ইম্পর্টেন্ট ছিল, রাইট? ওকে, নাও স্বচ্ছতা অ্যাওয়ার্ড, যেটা সম্পর্কে আমরা বলছিলাম, স্বচ্ছতা অ্যাওয়ার্ড 2020, এটা কাদের দ্বারা অর্গানাইজড হয়? ডিপার্টমেন্ট অফ হ্যাবিটেশন। So Department of Habitation cannot be organize any kind of like national, মানে যেটা হোল কান্ট্রি ওয়াইড কিছুকে তো কোনো ডিপার্টমেন্ট অফ হ্যাবিটেশন ইটস এ লোকাল ডিপার্টমেন্ট, রাইট? এটা কোনো মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকতে পারে, কোনো পঞ্চায়েতের আন্ডারে এরকম একটা নিজস্ব একটা লোকাল হ্যাবিটেশনের একটা ডিপার্টমেন্ট তৈরি করতে পারলে, বাট ইট ইজ নাথিং কল্ড ভেরি মাচ কনস্টিটিউশনাল অথবা কোনো ইউনিয়ন লেভেলের কোনো হ্যাবিটেট ডিপার্টমেন্ট নয়। সো ইট ক্যান নট বি দ্য আনসার শিওরলি। সো মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্ট, নো, আরবান ডেভেলপমেন্টের সাথে যদিও এটার সাথে যোগাযোগ রয়েছে, কিন্তু মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্ট স্বচ্ছতা অ্যাওয়ার্ড কিন্তু কোনোভাবেই কনফার করে না, রাইট? তো মিনিস্ট্রি অফ মিউনিসিপ্যাল রুরাল অ্যাফেয়ার্স অ্যান্ড হাউজিং, ইজ দ্য রাইট আনসার ফর দিস? or Department of Drinking Water and Sanitation, DDWS. So the right answer will be which one? Yes, the right answer is not Ministry of Municipal and Rural Affairs Housing, এটাও নয়, কারণ again I told you কে এইগুলো মিউনিসিপ্যালিটি, তারপরে ডিপার্টমেন্ট অফ হ্যাবিটেশন, দিজ আর দ্য লোকাল থিং। সো মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্টও নয়, কিন্তু দ্য রেজাল্ট আনসার ইজ DDWS, উইচ ইজ ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, রাইট? তো ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন এরাই হচ্ছে স্বচ্ছতা অ্যাওয়ার্ড 2020-তে অর্গানাইজ করে। এবং এই বছর ওয়ার্ল্ড টয়লেট ডে, যেটা আমি তোমাদের বললাম একটু আগে, যে 19 নভেম্বর 2020-তে যেটা পালন করা হয়েছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ, ঠিক আছে, SBMGর আন্ডারে। কেন না, তো এখানে এরা অ্যাওয়ারনেস দিচ্ছে বা লোকজনকে অনেক বেশি জানান দিচ্ছে এই ব্যাপারে যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট টু দ্য অ্যাক্সেস টু দ্য সেফ স্যানিটেশন, যে একটি সতর্কিত একটি সেফ স্যানিটেশনের অ্যাক্সেস দেওয়ার জন্য কতটা অ্যাওয়ারনেস এটা দিতে পারে। এছাড়াও এই যে অ্যাওয়ার্ডটা সেটা কী কী রেকগনাইজ করে? এটা স্পেসিফিক্যালি ওপেন ডিফেকশন ফ্রি, সাস্টেনেবিলিটি অ্যান্ড ওপেন ডিফেকশন ফ্রি প্লাস গোলস, মানে ওপেন ডিফেকশন ফ্রি আরও যেগুলো গোলস আসতে পারে সেই সমস্তগুলোকে একত্রিত করে সেইগুলোর সম্পর্কেই জনসচেতনমূলক এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য চেষ্টা করছে। তাই জন্যই এই অ্যাওয়ার্ডটা খুব স্পেশাল, কারণ জনসচেতনতা এবং সুরক্ষা এই দুটোর জন্যই কাজ করে চলেছে, রাইট? নাও উই উইল মুভ টুয়ার্ডস আওয়ার নেক্সট টপিক, which is the formation and promotion of 1000 FPO schemes. 1000 FPO স্কিম কাদের দ্বারা এখানে ইমপ্লিমেন্টেড করা হয়েছে? 1000 FPO স্কিম হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড ইন এখানে কোন স্টেটের মধ্যে? ওয়েস্ট বেঙ্গলে, নাকি ওড়িশায়, নাকি তামিলনাড়ু, নাকি কর্ণাটকা? সো বেসিক্যালি দ্য আনসার উইল বি ওয়েস্ট বেঙ্গল, রাইট? সো ওয়েস্ট বেঙ্গল কেন, এবং এটাও আমরা একটুখানি দেখব যে এই 1000 FPO স্কিম এটি কি। বেসিক্যালি এই যে FPO স্কিমটি ফরমেশন এবং প্রমোশন অফ 1000 FPOs, প্রথমত তো আমরা দেখে নেব এই FPOর মানে হলো ফরমেশন অ্যান্ড প্রমোশন, রাইট? তো ফরমেশন অ্যান্ড প্রমোশন ফর হোয়াট? ফর হানি ফার্মার প্রোডাকশন অর্গানাইজেশন। তো দিস ইজ লাইক F for farmer, P for production and O for organization, right? তো তার আগে কি আছে এখানে? হানি মধু, রাইট? হানি ফার্মার প্রোডাকশন অর্গানাইজেশন। তো এই যে হানি ফার্মার প্রোডাকশন অর্গানাইজেশন, এটা একটা ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন ইন্ডিয়ার আন্ডারে একটি স্কিম তৈরি করছে, যে স্কিমটা কি করবে? 5টা স্টেটকে দেখাবে, এবং এই 5টা স্টেটের মধ্যে ওয়েস্ট বেঙ্গলও একটি পড়ে, রাইট? ওয়েস্ট বেঙ্গল। সো ওড়িশা, তামিলনাড়ু, কর্ণাটকা দে ডোন্ট কাম আন্ডার দ্য স্কিম, ঠিক আছে? তো হানি FPO প্রোগ্রাম সম্পর্কে যদি আমরা বলি, তো বেসিক্যালি কোন কোন জায়গা হানি FPO প্রোগ্রাম কোন কোন এরিয়াকে কভার করবে? এক তো সুন্দরবন ওয়েস্ট বেঙ্গলের, এছাড়াও ইস্ট চম্পারণ হুইচ ইজ লোকেটেড ইন বিহার, মথুরা ইন উত্তরপ্রদেশ, মোরিনা ইন মধ্যপ্রদেশ অ্যান্ড ভারতপুর কোথায়? রাজস্থানে, ঠিক আছে? এই 5টা স্টেটের 5টা জায়গাতে এই হানি FPO প্রোগ্রামটা চলবে। বেসিক্যালি এখানে আরেকটা জিনিস বলার আছে, যে এর যে
ইমপ্লিমেন্টেশন সেটা হচ্ছে NAFED। NAFED মানে হলো ন্যাশনাল, দিস ইজ ন্যাশনাল ফেড মার্কেটিং, NF, so agriculture, then cooperative marketing federation of India, right? So whole is called NACMFED, যার অ্যাব্রিভিয়েশন হচ্ছে NAFED, রাইট? সো NAFED এই যে অর্গানাইজেশনটা, যেটা একটা আমাদের মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার আন্ডারের একটি হচ্ছে অর্গানাইজেশন, যার আন্ডারে এই প্রোগ্রামটিকে সামনে বিধিবদ্ধ করানো হচ্ছে, রাইট? আচ্ছা, এখানে আরেকটা জিনিসও তোমাদেরকে বলে রাখার, যে এই যে NAFED আছে তার যে ইনিশিয়েশনটা, তার যে ফরমেশন এবং প্রমোশন করছে যে এফপিওস, কেন না তো যারা বি কিপার কমিউনিটি, রাইট, বি কিপার কমিউনিটিকে আগে বাড়িয়ে দেওয়ার জন্য, তাদের যাতে হানি কালেক্টার্স যারা আছে, স্পেসিফিক্যালি এই যে 5টা স্টেটের কথা বললাম, এখানে যারা মধু সঞ্চয়কারী যারা, তাদেরও এগ্রিকালচার ওয়েতে বা ফার্মার সোসাইটি থেকে তারাও যেন আপলিফটেড হয়ে সামনের দিকে এগিয়ে আসে, তারাও যেন পিছনের দিকে না থাকে। বিভিন্ন স্মল স্কেল ইন্ডাস্ট্রির মধ্যে এই যারা বি কিপার হয় তাদের একটা দারুণ রকমের হেল্পফুল একটা জায়গা রয়েছে, মানে তারাও কিন্তু জিডিপিতে প্রচুর তাদের তাদেরও একটা পার্ট তারা জিডিপিতে তারা দেয়। তো সেই মূল্যবোধের জায়গা থেকেও একটা গভর্নমেন্টের তরফ থেকেও একটা সবসময় তাদেরকে বুস্ট আপ করে একটা বিভিন্ন রকম পলিসিস চলছে, তার মধ্যেও হানি এফপিও প্রোগ্রাম একটি, রাইট? আর বেসিক্যালি এখান থেকে যে বেনিফিট হতে চলেছে, যে এখানে যে 5টা এফপিও, সেটা 4,000 থেকে 5,000 বি কিপার্স এবং হানি কালেক্টরদেরকে বেনিফিট করতে চলেছে। এবং NAFED সেটা মানে যেটা আমি তোমাদেরকে এইমাত্র বললাম, ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া, দ্যাট ইজ গোয়িং টু বি দ্যাট মাচ হেল্পফুল। কাদের জন্য তারা সাপোর্ট করবে তাদেরকে ব্র্যান্ডিং করার জন্য বা মার্কেটিং কালেক্ট করার জন্য, মানে মধুকে, অ্যান্ড উইল অলসো হেল্প দেম টু এক্সপ্লোর দ্য ওভারসিজ মার্কেট। তো শুধুমাত্র নট ইন দ্য কান্ট্রি ওয়াইড, শুধু যে দেশের মধ্যে এমন নয়, এটা পুরো মানে বাইরেও, মানে ইন্টারন্যাশনাল ওয়েতেও এটা কিন্তু হেল্প করতে চলেছে, রাইট? সো দিস ওয়াজ অ্যাবাউট দ্য honey FPO program. So now the next question is about Mission Sagar 2. দেখি পুরো প্রশ্নটা কি আছে। Indian naval ship Airavata reaches Port Sudan with food aid as part of Mission Sagar 2. The ship is made by, তো বলছে যে ঐরাবত নামে যে নেভাল শিপ, মানে যেটা হচ্ছে আমাদের নৌ সেনা যে একটি শিপ ঐরাবত, সেটা সুদানে পৌঁছেছে তার ফুড এড নিয়ে। কেন না তো মিশন সাগর 2 এর আন্ডারে। তো এই যে শিপটা সেটা কোথা থেকে বিল্ড আপ হয়েছে? কোচিং শিপইয়ার্ড হুইচ ইজ ইন কোচিন। তো এটা উত্তর হবে নাকি মাসগাঁও ডক লিমিটেড হুইচ ইজ ইন মুম্বাই, নাকি এটা হবে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড হুইচ ইজ ইন বিশাখাপত্তনম, নাকি গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স কলকাতা। সো গার্ডেন রিচ ইজ সিচুয়েটেড ইন কলকাতা এবং এটা খুব বিখ্যাত একটি শিপ বিল্ডিং কোম্পানি। ম্যাক্সিমাম অফ দ্য মার্চেন্ট নেভি শিপস দ্যাট আর বিন অ্যাকচুয়ালি অ্যাকুমুলেটেড হয় এইখানটায় গার্ডেন রিচে, ঠিক আছে? তো দ্য রাইট আনসার ইজ অলসো দিস গার্ডেন রিচ সেপো। আদারওয়াইজ এগুলো খুব ইম্পর্টেন্ট শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি ভারতবর্ষের, কিন্তু দ্য রাইট আনসার হিয়ার ইজ দ্য গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। নাও ওয়ান মোর থিং, এখানে একটা জিনিস দেখার, প্রশ্নটা ছিল আমাদের আইরাবাদ সম্পর্কে এবং সাগর 2, মিশন সাগর 2 সম্পর্কে। তো মিশন সাগর 1টা কি আগে দেখি। বেসিক্যালি মিশন সাগর 1 এটা হচ্ছে জুন 2020 সালে INS কেসরি, ঠিক আছে, INS কেসরি দ্বারা এটাকে সামনে আনা হয়। এবং কি হয় এটার দ্বারা দেখি যে এটা ফুড অ্যান্ড মেডিসিনস, মানে এই যে যখন এই কোভিডের চূড়ান্ত সময় চলছিল, সেই সময় ফুডস অ্যান্ড মেডিসিন কোন কোন এরিয়াতে দিচ্ছিল, মালদ্বীপ, মরিশাস, সিচেলস অ্যান্ড ম্যাডাগাস্কার, কমোরোস, এই সমস্ত জায়গাতে মিশন সাগর 1-এর মাধ্যমে তাদেরকে ফুড অ্যান্ড মেডিসিন এইডস পাঠানো হয়েছিল থ্রু দ্য INS কেসরি।
কিন্তু এইবার যে মিশন সাগর 2 সেখানে আইএনএস আইরাবত, ঠিক আছে, আইএনএস আইরাবতের মাধ্যমে ঠিক সেরকম সুদান, সাউথ সুদান, জিবুতি, ইরিত্রিয়া এই সমস্ত জায়গাতে কোভিডের টাইমে দ্বিতীয় দফায় খাবারের সঞ্চয় পৌঁছানোর চেষ্টা করা হচ্ছিল, রাইট? তো বেসিক্যালি মিশন সাগর 2 অ্যাকচুয়ালি প্রাইম মিনিস্টারের যে সাগর ভিশন, মানে সাগর বলতে সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন, মানে পুরোপুরি এই যে ভারতবর্ষ এবং ভারতবর্ষ সংলগ্ন যে সমস্ত এলাকাগুলো, যে সমস্ত দেশগুলো, তার সম্পূর্ণকে আগে বাড়িয়ে দেওয়া অন দ্য বেসিস অফ দ্য সিকিউরিটি অ্যান্ড গ্রোথ, সেই প্রজেক্টের নামই হচ্ছে সাগর প্রজেক্ট। আর আরেকটা জিনিস হচ্ছে সাগর প্রজেক্টের মাধ্যমে এটা একটা ভারতবর্ষের একটা ডিপেন ইকোনমি এবং সিকিউরিটি অপারেশন বলা যেতে পারে, যাতে কি মেরিটাইম নেবার্স যারা তাদের অ্যাসিস্ট্যান্স দেওয়া যায় এবং তাদের সাথে মেরিটাইম সিকিউরিটি ক্যাপাবিলিটিসও বাড়িয়ে দেওয়া যায়। তো বেসিক্যালি কি এইটা যে আমরা জানতে পারছি সাগর সিকিউরিটি, এই যে মিশন সাগর, দিস ইজ নাথিং বাট আর ডিপ্লোম্যাটিক কোরিলেশন বিটুইন সো মেনি রিজিওনাল কান্ট্রিজ, রাইট? অনেকগুলো কান্ট্রির মধ্যে থাকা একটি ডিপ্লোম্যাটিক রিলেশনকে বিল্ড আপ করার, দিস ইজ কাইন্ড অফ স্কিম, ইটস কামস আন্ডার দ্য ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। তো সেটা আমাদের ইউপিএসসির জন্য জরুরি হলেও এটা আমাদের ডাব্লিউবিসিএস এর জন্য অত ইম্পর্ট্যান্ট না, বা আমাদের স্টেট। সো জাস্ট আমাদের এখানে এটাই দরকার যে আইএনএস ঐরাবত যেটা তৈরি হয়েছে গার্ডেন রিচে কলকাতাতে, তার সেটা সুদান, সাউথ সুদান, জিবুতি অ্যান্ড ইরিত্রিয়াতে কোভিড-19 সময় দ্বিতীয় দফাতে এরা খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে, রাইট? ওকে, নাও লেটস মুভ টুয়ার্ডস নেক্সট কোয়েশ্চেন। বেসিক্যালি এইটা একটুখানি দিস কোয়েশ্চেন ইজ বিট অফ কেমন বলবো, এটা একটুখানি ডেটা সাফিসিয়েন্ট কোয়েশ্চেন। কারণ কি, হুইচ ইজ দ্য কারেক্ট অর্ডার অফ স্টেট বাই ইউটি দ্যাট স্পেন্ড লিস্ট টু হেলথ কেয়ার অ্যাকর্ডিং টু 15th ফাইন্যান্স কমিশন, ঠিক আছে? তো 15th ফাইন্যান্স কমিশন অনুযায়ী এখানে জিজ্ঞেস করছে যে এখানে 15th ফাইন্যান্স কমিশন অনুযায়ী কোন স্টেটগুলো এখানে আছে যারা বেসিক্যালি প্রচণ্ড রকম কম প্রচণ্ড রকম কম তাদের হেলথ কেয়ার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে এখানে কোন কোন স্টেটগুলো এইভাবে উল্লেখিত যারা কম থেকে বেশি, সব থেকে কম থেকে বেশি এইভাবে সাজানো লিস্ট, ঠিক আছে? লিস্ট কারা? তো ফার্স্ট অপশন ওড়িশা, দিল্লি না ওয়েস্ট বেঙ্গল। বাই দ্য ওয়ে এখানে একটা জিনিস বলার, দিল্লি হ্যাজ ডান দ্য বেস্ট। তো 15th ফাইন্যান্স কমিশনের রিপোর্ট অনুযায়ী বেসিক্যালি দেখা গেছে যে দিল্লি সব থেকে ভালো তাদের পয়সাকে 15th ফাইন্যান্স কমিশন অনুযায়ী দিল্লি স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডান আ ভেরি গুড জব ফর দ্য হেলথ কেয়ার, ঠিক আছে? এবং এটা বাদ দিয়েও আরেকটা জিনিস আমাদের এখানে বোঝার যে ওকে, আর এখানে বাকি যে অপশানগুলো রয়েছে সেখানে হচ্ছে বিহার, ওড়িশা না ওয়েস্ট বেঙ্গল, বিহার, ওয়েস্ট বেঙ্গল না উত্তরপ্রদেশ, নাকি উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি। তো আমরা এটাকে একটু এভাবে ভাবি যে প্রথমত তো আমি বলে দিয়েছি যে দিল্লি যেহেতু বেস্ট করেছে, তবে প্রথম দুটো অপশান ইজ রং। সো হুইচ ইজ দ্য রাইট অপশন? দ্য রাইট অপশন ইজ সি, বিহার, ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ। সো বিহারের পরে উত্তরপ্রদেশ এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল কিন্তু বেসিক্যালি মেডিকেল সার্ভিসের ক্ষেত্রে দেখিয়েছে যে তারা কিন্তু খুব ভালো একটা কিছু করে উঠতে পারেনি। যদি আমরা বলি 15th ফাইন্যান্স কমিশন সম্পর্কে, যার চেয়ারম্যান কে ছিলেন? নন্দ কিশোর সিং, ঠিক আছে? চেয়ারম্যান নন্দ কিশোর সিংয়ের রেকমেন্ডেশন অনুযায়ী এক তো এটা যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি, যেটা পাবলিক এবং প্রাইভেট যে পার্টনারশিপ, তোমরা ইকোনমিক্সে এটা খুব ভালোভাবে ডিটেলসে পড়তে পারবে, টু ইনক্রিজ হেলথ ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং অ্যান্ড পাবলিক স্পেন্ডিং অন হেলথ ইন ইন্ডিয়া। তো রেকমেন্ডেশন কি বলেছে যে এই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যে হেলথ ইনফ্রাস্ট্রাকচারের প্রতি যে খরচা, গভর্নমেন্টের খরচা এবং তার সাথে পাবলিক স্পেন্ডিং, এটা কিন্তু হেলথ সেক্টরে ইন্ডিয়ার ক্ষেত্রে অনেক বাড়ানো উচিত। তো যে রেজাল্টটা দেখা গেছে যে বেস্ট করেছে দিল্লি, এবং তারপরে তারা হচ্ছে হিমাচল প্রদেশ এবং জম্মু অ্যান্ড কাশ্মীর। হেলথ সেক্টরে এরা খুব ভালোভাবে তাদের নিজের পয়সাকে ব্যয় করে। যদি আমরা সব থেকে খারাপ লিস্টের দিকে দেখি, তো সবার প্রথমে আসে বিহার, দেন ওয়েস্ট বেঙ্গল এবং তারপরে উত্তরপ্রদেশ। স্বাস্থ্য খাতে যে পরিমাণ খরচা করানো উচিত 15th ফাইন্যান্স কমিশনের রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু অত ভালো করেনি, রাইট? ওকে, নাও উই উইল মুভ টুয়ার্ডস আওয়ার নেক্সট কোয়েশ্চেন। মাইক্রো ইরিগেশন ফান্ড, এই মাইক্রো ইরিগেশন ফান্ড বা MIF এটা ক্রিয়েটেড কার সাথে হয়েছে? নাবার্ড নাকি কোঅপারেটিভ ব্যাঙ্কস
নাকি আরবিআই নাকি নান অফ দ্য অ্যাবভ? অ্যান্ড দ্য রাইট আনসার ইজ নাবার্ড। ওকে, দ্য রাইট আনসার ইজ নাবার্ড। তো নাবার্ড কেন, এটা একটু সম্পর্কে আমরা জানবো। বেসিক্যালি যদি আমরা নভেম্বরের 21 তারিখটা দেখি 2020 সালে, তো মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এবং ফার্মার ওয়েলফেয়ার তারা একটা 3,971.31 কোটির একটা লোন সাবসিডাইজ করেছে। কেন না, তো এই MIF এর জন্য, মাইক্রো ইরিগেশন ফান্ডের জন্য। সো মাইক্রো ইরিগেশন সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানবে যে বেসিক্যালি মাইক্রো ইরিগেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কাইন্ড অফ ইরিগেশন, যেটা একটা মডার্ন মেথড অফ ইরিগেশন, এবং এই মেথডের মাধ্যমে জল ফ্রিকোয়েন্টলি ইরিগেটেড করানো যায়, যাতে কি করে কি ডেইলি অথবা মাল্টিপল টাইম একই দিনের মধ্যে অনেকবার থ্রু ড্রিপার, স্প্রিংকলার, ফগার্স, এগুলোর মাধ্যমে মাইক্রো ইরিগেশন করানো হয়। ঠিক আছে, বেসিক্যালি এটা একটুখানি সময় সাপেক্ষে, মানে সময় কম কনজিউম করে কিন্তু একটু ব্যয় সাপেক্ষ, কিন্তু বেসিক্যালি সেই কারণেই এই মাইক্রো ইরিগেশন যেহেতু সাস্টেনেবিলিটি বাড়ায়, এবং সেই কারণেই এই সম্পর্কে একে বাহবা দেওয়ার জন্য একে বাড়ানোর জন্য দেওয়া হচ্ছে এই লোনগুলো। তো ম্যাক্সিমাম যে লোনটা সেটা কারা পেয়েছে? তামিলনাড়ু পেয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও 276.55 কোটি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই লোনটা ধার্য করানো হয়েছে। বেসিক্যালি এর সম্পর্কিত আরেকটা তথ্য তোমাদেরকে দেওয়া দরকার, যে MIF যখন ক্রিয়েট হয়, এটা হচ্ছে স্পেসিফিক্যালি মাইক্রো ইরিগেশন, কিন্তু নাবার্ডের বিভিন্ন এগ্রিকালচারাল প্রোডাক্ট থাকা সত্ত্বেও মাইক্রো ইরিগেশন ফান্ডের জন্য এটা কিন্তু একটা স্পেসিফিক্যালি আলাদা জিনিস। এখানে এটার সাথে এই যে ফান্ডটা, সেটা প্রায় 5,000 কোটি অবধি অপারেশনালাইজড হবে, যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-তে। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-তে এটা করা হবে, যাতে কি 5,000 কোটি টাকা ফ্যাসিলিটেট হয় বিভিন্ন স্টেটের মধ্যে দিয়ে, যাতে তারা সাবসিডিজ লোন পায় এবং তারা ঠিকঠাক মাইক্রো ইরিগেশনের জন্য কভারেজ দিতে পারে। এবং এটা কেন পাচ্ছে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট হিয়ার? দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয় যোজনা। ঠিক আছে, এই যে MIF-টা কেন দেওয়া হচ্ছে? প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয় যোজনা, কৃষি সঞ্চয় যোজনা। এই স্কিমের আন্ডারে এই লোনটা কিন্তু ধার্য করানো হচ্ছে। ওকে, সো উই উইল মুভ টুয়ার্ডস আওয়ার নেক্সট টপিক। It's a data related topic. It's important one is কর্মই ধর্ম, work is worship. This scheme is for what? এই কর্মই ধর্ম, এই স্কিমটি কিসের জন্য? প্রোভাইডিং সাবসিডি টু দ্য ডেইলি ওয়ার্কার, যারা ডেইলি লেবার্স, তাদের জন্য কি এটা সাবসিডি দিচ্ছে, নাকি এটা 1,000 টাকা করে প্রোভাইড করছে থ্রু ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মানে হলো যে সাবসিডিজ পাবে তার অ্যাকাউন্টে ডাইরেক্টলি টাকাটা চলে যাওয়া। ঠিক আছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, দিস ইজ আ স্কিম অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। সো কর্মই ধর্ম আমরা দেখতেই পাচ্ছি, বেসিক্যালি এটা একটা ওয়েস্ট বেঙ্গলের স্কিম। তো এখানটা ডিবিটি তো ইউনিয়ন গভর্নমেন্টের মাধ্যমেই হয়, আর এছাড়াও স্টেট গভর্নমেন্টও করে, বাট ডিবিটি যখন ডিরেক্টলি বলে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে এটা না হওয়ার চান্সেসই বেশি। নাকি প্রোভাইডিং মোটর বাইকস অফ দ্য ইউথ অফ ওয়েস্ট বেঙ্গল, যে যারা যুব সম্প্রদায় তাদেরকে মোটর বাইকস দেওয়া হচ্ছে এর মাধ্যমে। নাকি প্রোভাইডিং গ্যারান্টেড ওয়ার্ক আন্ডার স্টেট গভর্নমেন্ট, নাকি স্টেট গভর্নমেন্টের আন্ডারে একটি গ্যারান্টেড ওয়ার্ক। যদি তোমরা পুরোনো ক্লাসগুলোতে পেয়ে গেছো যে গ্যারান্টেড ওয়ার্ক স্কিম, কর্মসাথী, যুব শক্তি, এই সমস্ত প্রোডাক্ট বিভিন্ন স্কিমের মাধ্যমে এইগুলো গ্যারান্টেড ওয়ার্ক দেওয়া হচ্ছে। বাট কর্মই ধর্মের মাধ্যমে দ্য রাইট আনসার ইজ সি, প্রোভাইডিং মোটর বাইকস ফর দ্য ইউথ অফ ওয়েস্ট বেঙ্গল। কেন দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ইউথদেরকে মোটর বাইক? কারণ কি তারা যাতে কোনো স্মল স্কেল বিজনেসে নামতে পারে। স্মল স্কেল বিজনেস বিভিন্ন রকমের হতে পারে, যেখানে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় দিতে হবে, এবং সেখানটায় টাইম কনজিউমিংকে ছোটো করার জন্য বা তাদের সুবিধার জন্য এই মোটর বাইক প্রদান করা হচ্ছে। বেসিক্যালি পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই ধরনের একটা সব রকমের এরকম দানটা তারা সাইকেল প্রোভাইড করে, মোটর বাইক প্রোভাইড করে, ভেহিকলস প্রোভাইড করার জন্য ইভেন ইন্ডিয়ান গভর্নমেন্টেরও স্কিম আছে। তো দিস ইজ ওয়ান, কি কর্মই ধর্ম স্কিমের মাধ্যমে কী করা হচ্ছে না, তো মোটর বাইক প্রোভাইড করা হচ্ছে, রাইট? সো নেক্সট কোয়েশ্চেন ইজ দুয়ারে দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার স্কিম, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাট এভরি ডোর স্টেপ ফ্যাসিলিটেটেড ফর। এটা কিসের জন্য? মানে দুয়ারে দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার, একটা তো দুয়ারে সরকার জানোই, সেটারই একটা ডিটেলসে বলা হচ্ছে কি দুয়ারে দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার স্কিমটা কেন?
প্রোভাইডিং অ্যাসিস্ট্যান্স অ্যাট দ্য ভিলেজ লেভেল, নাকি at the block level, নাকি give level, নাকি providing financial benefit at the সঠিক হবে? And the answer is B, addressing the grievances of the people from the block level. দুয়ারে দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের যেমন দিদিকে বলো একটি, ঠিক সেরকম দুয়ারে দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার স্কিমের মাধ্যমে বিভিন্ন ব্লক লেভেলে বিভিন্ন পাবলিক গ্রিভেন্সেস রিড্রেসাল মেকানিজমকে অ্যাপ্লাই করা হবে এই স্কিমের মাধ্যমে, এবং গত বছর থেকে বেশ কয়েক বছর ধরে চলছে এবং যথেষ্ট ভালো করেছে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। সো যেটা বলার এখানে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এর মাধ্যমে কিভাবে করবে, প্রথমে তো প্রত্যেকটা ব্লকে ওয়েস্ট বেঙ্গল সরকারের মাধ্যমে ক্যাম্প এস্টাবলিশ করা হবে, ঠিক আছে, কোনো টেম্পোরারি ক্যাম্প। এই ক্যাম্পগুলো কি করবে, এই ক্যাম্পগুলো সেখানকার বিভিন্ন লোকজন, বিভিন্ন অফিসিয়ালসরা কি করবে, সেখানকার লোকজনদের গ্রিভেন্সেস শুনবে, তাদের সমস্যাগুলোর সাথে পরিচিত হবে এবং তার সাথে বিভিন্ন রকম তারা আউটলুক দেবেন যে তাদের কি করণীয়, এবং তাদের সমস্ত সমস্যাগুলোকে ফুলফিল করার চেষ্টা করা হবে এই দুয়ারে দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার স্কিমের মাধ্যমে। এবং এটা ছাড়াও কি এই যে ক্যাম্পিংটা সেটা নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ অ্যাবাউট গঙ্গা অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ ফ্লোজ থ্রু 10 states, 12 states, 9 states। যে গঙ্গা তো মাত্র 5টা স্টেটের মধ্যে দিয়ে বইছে, বাট লুক এট দ্য কোয়েশ্চেন, গঙ্গা এবং এর শাখা নদীগুলো কোন, এই প্রশ্নটা নেওয়ার কারণ হচ্ছে এইটা নভেম্বর মাসে, মানে 2020 সালের নভেম্বর মাসে হাই বায়োডাইভার্সিটি মানে প্রচণ্ড উচ্চ বায়োডাইভার্সিটি মানে কি বিভাজনতা সমস্ত রকম প্রাণীজ মানে ফ্লোরা এবং ফনার বিভাজনিতাকে বলা হয় বায়োডাইভার্সিটি, ঠিক আছে, যত রকম তার মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া প্রাণী সমস্ত কিছু আসতে পারে, ঠিক আছে। তো গঙ্গাতে যে মিশন গঙ্গা ক্লিন মিশন, ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গাতে দেখা গেছে যে তারা পুরো গঙ্গার সম্পূর্ণ রকম, এটা প্রথমবার হচ্ছে যে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া, হুইচ ইজ ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া WII, ঠিক আছে, এই ইনস্টিটিউশনের সেকেন্ড ফেজ সার্ভে শুরু হয়েছে, সেটা হচ্ছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার আন্ডারে, এবং তারা এটা জানিয়েছে যে 49% পুরো নদীর মধ্যে 49% নদী কিন্তু হাই বায়োডাইভার্সিটিতে রয়েছে, মানে 49% নদীতে প্রচুর পরিমাণে ডাইভার্সিটি দেখা যায়। এবং একটা কি, এটা হচ্ছে প্রথম স্টাডি ভারতবর্ষে হয়েছে এন্টায়ার গঙ্গা রিভারের ওপর। এর আগে বিভিন্ন রকম গঙ্গার ওপর যে সমস্ত প্রজেক্টগুলো চলেছে সেগুলো ছোট চলেছে, এক একটা স্টেট ওরিয়েন্টেড, বাট এই যে মিশনটা এটা কিন্তু অল ওভার গঙ্গার জন্য। সো দ্য রাইট আনসার উইল বি হেয়ার দ্য ডি। 11টা স্টেট রয়েছে গঙ্গা এবং ট্রিবিউটারি কোথা দিয়ে ফ্লো করেছে। তো বেসিক্যালি গঙ্গা যদিও 5টা স্টেট দিয়ে যায়, একটা হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল, কিন্তু এর যে ট্রিবিউটারিজ, এর যে শাখা নদী সমস্ত দিয়ে দেখা যায় যে ভারতবর্ষের 26.3% অঞ্চলই কভার করে। এবং এই যে বিষয়টা, এই টোটাল জিওগ্রাফি কভারেজ, এটার বাইরেও কি যে 5টা তো গঙ্গার নিজস্ব, তাছাড়াও টোটাল 11টা রাজ্যকে কিন্তু গঙ্গা এবং তার শাখা নদীরা কভার করে, ঠিক আছে। তো ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা নিয়ে কথা হচ্ছিল। তো ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এটা হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাশনাল কাউন্সিল অফ রেজুভিনেশন, প্রোটেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ রিভার গঙ্গা, যেটা ন্যাশনাল গঙ্গা কাউন্সিল বলে পরিচিত, তারই এটা একটা বলা যেতে পারে ইটস আ ইমপ্লিমেন্টেশন উইংস, মানে তারই একটি ভাগ, কার না তো ন্যাশনাল গঙ্গা মিশনের বা ন্যাশনাল গঙ্গা কাউন্সিলিংয়ের, ঠিক আছে। তো এই যদি ন্যাশনাল গঙ্গা কাউন্সিল ব্যাপারে আমরা কথা বলি, এর কবে এটা তৈরি হয়, এটা হচ্ছে তৈরি হয়েছে 2016 সালে, রাইট, 2016 সালে। এবং কি না তো যেটা ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটি ছিল, ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটি, এইটা ছিল 2016 অবধি এটা ছিল, এটাকেই রিপ্লেস করে এইটাকে তৈরি করা হয়
হুইচ ইজ কল দ্য ন্যাশনাল গঙ্গা কাউন্সিলিং। তো এর যে ডাইরেক্টর জেনারেল তার নাম হচ্ছে রাজীব রঞ্জন মিশ্রা, আর নিউ দিল্লিতে এর হচ্ছে হেডকোয়ার্টার, ঠিক আছে। তো বেসিক্যালি এটা কেন এরা অনেক কিছু বলেছে, এরা এই ক্লিনিংয়ের মাধ্যমে, মানে যেটা আমি স্পেসিফিক্যালি এই প্রশ্নটার জন্য আমি যেখানে শুরু থেকে বলছিলাম যে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া যে সেকেন্ড ফেজে সার্ভে করছে তাতে যে বায়োডাইভার্সিটির কথা বলেছে, সেটা দিয়ে যখন কথা এসেছে তখন যে থ্রেড বা যে লসের সম্পর্কে বলেছে, সেখানে বলেছে যে হ্যাবিটেড কন্ডিশন যেটা ওখানকার, সেখানকার মেন রিজনটাই হচ্ছে কি তার যে রিডাকশন হচ্ছে, প্রথম কথা প্রচুর মানে রিডাকশন দেখা যাচ্ছে, যে তার 49% জায়গাতে হাই বায়োডাইভার্সিটি থাকা সত্ত্বেও তার রিডাকশন হচ্ছে। তো দিস ইজ নট গুড ফর এনভায়রনমেন্ট। আরেকটা কি, যে রিভারের যে মরফোলজি, যেভাবে রিভার চলে, ঠিক আছে, যেখানটায় বিভিন্ন রকম ড্যামস এবং ব্যারেজ এবং তার যে কিনারার মানে ব্যাংকের যে অল্টারেশন হচ্ছে বা বিভিন্ন এগ্রিকালচার, স্যান্ড মাইনিং, এই সমস্তর কারণে গঙ্গার যে বায়োডাইভার্সিটি সেটা কিন্তু মারাত্মকভাবে থ্রেটের আন্ডারে। সো দ্যাট ইজ রিয়েলি আ বিগ কনসার্ন। আর আরেকটা জিনিস, 6 জোনস অফ হাই বায়োডাইভার্সিটি কোথায় কোথায় রয়েছে। এই গঙ্গার আমি যেরকম বললাম যে 49%, সো 49% ইজ আন্ডার দ্য হাই বায়োডাইভার্সিটি, রাইট, হাই বায়োডাইভার্সিটি। তো এইটা কোন কোন অঞ্চলে বিভক্ত, বেসিক্যালি 6টা ডিভাইড করা হয়। একটা হচ্ছে দেবপ্রয়াগ থেকে ঋষিকেশ অবধি, একটা মখদুমপুর থেকে নরোরা অবধি, একটা হচ্ছে ভিতুরা থেকে গাজীপুর, আর একটা ছাপড়া টু কাহালগাঁও অ্যান্ড সাহিবগঞ্জ থেকে রাজমহল পর্বত, এবং বহরমপুর থেকে ব্যারাকপুর, ঠিক আছে। এই পুরো যে 6টা সেকশন, এই সেকশনটাই হচ্ছে বেসিক্যালি দ্য হাই বায়োডাইভার্সিটি জোন, ঠিক আছে। এই পুরো এরিয়াটাতেই এই স্ট্রেচিংটা দেখা যায়। সো ইয়েস, দ্যাট ওয়াজ about the November current affairs. আর যদি কিছু বাকি থাকে we will be covering in the next segment itself. So thank you very much for watching our video, and if you have any kind of confusion or any queries regarding the classes or about study IQ courses, so you can directly contact on 9580048004. Otherwise you can call on 72910 59476. So this was the class for today. Thank you guys for watching the video. Thank you. Take care. Bye bye.